গরম আছে যতদিন হাঁস খামারে রোগ হবে ততদিন, গরম আছে যতদিন হাঁস খামারিরা লস করবে ততদিন। কি মনে হচ্ছে গরমের সময় আর হাঁস পালন করবেন না? গরমের সময় ম্যাক্সিমাম রোগ হয়ে থাকে, তাই আমরা হাঁস খামার থেকে একটু বিরত থাকবো। কি করবেন তাহলে? আপনার পেশা তো হাঁস খামার। সলিউশন কি এটাই? আপনাকে পারফেক্ট হাঁস খামারি হতে হবে, সকল সিচুয়েশনে হাঁস খামার করতে হবে। তো আপনার প্রশ্ন করতে পারেন, আপু আপনি বলছেন গরমের সময় হাঁস খামারিরা লস করে, গরমের সময় হাঁসের রোগাক্রান্ত হওয়ার পসিবিলিটি বেশি থাকে, আপনি বলছেন সবসময় হাঁস পালন করতে। কেন বলছি সেটা অবশ্যই বলবো, এবং পাশাপাশি আপনাদেরকে বুঝিয়ে দিব যে গরমের সময় কেন অধিক রোগ হয়, গরমের সময় কেন হাঁস খামারিরা লস করে, এবং গরমের সময় আপনি একটা সুস্থ স্বাভাবিক হাঁস খামার কিভাবে মেনটেন করতে পারেন কিংবা কিভাবে পরিচালনা করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় হাঁস খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে শুরু করছি প্রতিবেদন। প্রতিবেদন জুড়ে সঙ্গে আছে আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা। তো এখন অধিক গরম, গরমে আমি নিজেই স্বস্তি ফিল করতে পারছি না। তো আমি যেহেতু হাঁস নিয়ে কাজ করি, তাই হাঁসের স্বস্তির ব্যবস্থা আমাকেই করতে হবে। সকল সিচুয়েশনে, সকল পরিস্থিতিতে সেই পরিস্থিতি মোকাবেলার মতো অ্যাবিলিটি আমার থাকতে হবে। যদিও সকল পরিস্থিতি মোকাবেলার মতো আমাদের সামর্থ্য কিংবা শক্তি থাকে না, তারপরেও এখন যেহেতু গরম, অবশ্যই গরম থেকে হাঁসগুলোকে রক্ষা করার চেষ্টা করতে হবে, এবং ম্যাক্সিমাম রোগ কেন হচ্ছে তার কারণগুলো অনুসন্ধান করতে হবে। তো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখেন যে আমি আমার দুটো খামার মেনটেন করতে পারি না, যার কারণে আমার হয়তোবা একজন কিংবা দুইজন সহকর্মীর দরকার হয়, যাদের মাধ্যমে আমি আমার খামারটা পরিচালনা করি। আমি যদি এই খামারে না আসি তাহলে কি কি ধরনের সমস্যা হতে পারে, কিংবা তাদের দ্বারা কি ধরনের আমি উপকৃত হতে পারি, কি ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারি। দেখেন যে এই জায়গায় খাবার দেখতে পাচ্ছেন, এই খাবারটা কিন্তু সকালবেলার দেয়া। তো সকালবেলা খাবার দেয়া হয়েছে। আরও এক জায়গায় আমি দেখাচ্ছি যে সকালবেলা যে খাবারটা দেয়া হয়েছে সম্পূর্ণটা খাইনি, অথচ গরমের মাত্রা এতটাই বেশি যে মানুষ কিন্তু ঘেমে যাচ্ছে। তো সে তুলনায় হাঁসের অস্বস্তি ফিল হচ্ছে, এটাই স্বাভাবিক। দেখেন যে এখানেও খাবার পড়ে আছে। তো এই খাবারটা কেন খাইনি, এই ব্যাপারটা আমি যদি রিয়েলাইজ করি এবং আমি যদি চিহ্নিত করতে পারি, তাহলে কিন্তু হাঁসের মারাত্মক ধরনের এখান থেকে সমস্যা হবে না। এই খাবারটা এই জন্য খাইনি যে পাশে যে একটা পাত্র দেখতে পাচ্ছেন সেখানে পানি নাই। তো এখন যেহেতু অনেক গরম, হাঁস এক ঠোকর খাবার খাবে এবং এই খাবারটা হজম করার জন্য পানি খাবে, খাবার খাবে, পানি খাবে। এবং হাউজে পানি আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হাউজের পানিগুলো কিন্তু নোংরা হয়ে গেছে এবং গরম হয়ে গেছে। এখানে অবশ্যই হাউজের পানি অপসারণ করে আবার নতুন করে পানি দিতে হতো। তো খাবার যখন খায় হাঁস একটু চেষ্টা করে যে পরিষ্কার পানি খাওয়ার জন্য। তো খাবার খাওয়ার পরে যেহেতু পানিটা খেতে পারিনি এবং গরমের পরিমাণ অনেক বেশি, আমি হাউজের পানিটাও কিন্তু পরিবর্তন করে দিতে পারিনি, আমি নিজে আসতে পারিনি। তো আমার যারা সহকর্মী আছে তারা কিন্তু এখানে আসছে এবং সকালবেলায় খাবার মেডিসিন দিয়ে চলে গেছে, পানি দিয়ে চলে গেছে। কিন্তু এখন আমি এখানে ফিল করছি যে এখানে আসলে প্রবলেমটা কি। এই প্রবলেম যদি আরও 2 ঘন্টা কিংবা সারাদিন থেকে যায় তাহলে এই খাবারে গন্ধ সৃষ্টি হবে এবং এই খাবার না খাওয়ার জন্য হাঁসের কিন্তু সমস্যা হতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে হাউজে পানি অপরিষ্কার, এই পানি যদি এখন আমি অপসারণ না করে, এই পানিটা গরম হয়ে গেছে, অপরিষ্কার হয়ে গেছে, আর বাহিরে যেহেতু পাত্রতে পানি নাই, তো কি করবে হাঁস? তো এই ময়লা পানিটাই খাবে। আপনার প্রশ্ন করতে পারেন যে আপু হাউজে পানি তো সবসময় হাঁস খায় না। সব সময় হাঁস খায় না, হ্যাঁ মাঝে মাঝে দেখা যায় ঠোকর দেয়, কিন্তু খাবার খাওয়ার পরে যে পানির চাহিদা হয় সেটা কিন্তু তারা পাত্র থেকেই পূরণ করে। আর সেই পাত্রর পানির ওপর ডিপেন্ড করবে আপনার হাঁস কি পরিমাণ খাবার খাবে এবং কতটুকু স্বাচ্ছন্দ্য ফিল করে খাবার খাবে। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমাকে চিহ্নিত করতে হবে এবং প্রবলেমটা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করতে হবে। তো এখন আমি কি করব? অবশ্যই হাউজের পানি অপসারণ করে দিতে হবে, হাউজের পানি অপসারণ করে পুনরায় নতুন পানি দিতে হবে এবং এই পাত্রগুলোতে পানি দিতে হবে। আর এই খাবারটা যদি 1 ঘন্টার মধ্যে খেয়ে না ফেলে, এই খাবারটা আমাকে ফেলে দিতে হবে অথবা পাশে যে পুকুর আছে আমার, সেই পুকুরে দিয়ে দিতে হবে। তো এইটা একটা সমস্যা, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম। আরও একটা সমস্যা আমি দেখাই। আমি প্রথমেই বলেছি যে আমি আসিনি,
তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাড়িতে বলে দিয়েছি মোটরটা ছাড়ার জন্য, অলরেডি মোটর ছেড়ে দিয়েছে, এখন পানি আসছে। আমি এখন হাউজের পানি অপসারণ করে দিব। তো একটু স্কিপ করছি, আমি হাউজের পানিটা অপসারণ করে দেওয়ার ব্যবস্থা করে আবার আসছি। তো আমি হাউজের পানি অপসারণ করে দেওয়ার জন্য এখানে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে অপসারণ করার ব্যবস্থা রয়েছে। তো আমি এই যে মুখ খুলে দিলাম, এই পানিটা কিন্তু পাশের জমিতে চলে যাচ্ছে। তো পাশের জমিতে চলে যাচ্ছে এবং এই হাউজের পানিটা অপসারণ হয়ে যাচ্ছে। তো এখন আমার কাজ হবে এই পানিটা শেষ হওয়ার পরে, মোটর ছেড়ে দিয়েছে, এই মোটরের পানি দিয়ে হাউসটা পরিষ্কার করে এখানে আবার পানি দেওয়া, পাশাপাশি এই যে খাবারের পাশে যে পাত্র দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ করে দেওয়া। আর হাঁসগুলো অস্বস্তিতে ভুগছে, আপনি কিভাবে বুঝবেন? দেখেন যে প্রায় 80% হাঁস হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে হাঁসগুলো অস্বস্তিতে ভুগছে। এখন কিন্তু আমাকে স্যালাইন দিতে হবে। স্যালাইন দিলে তাদের শরীরের অতিরিক্ত তাপমাত্রা নিবারণ হবে। এবং আমি কিন্তু আমার যে হাঁসের বিচরণের জায়গা, এটা আমি সবসময় ঠান্ডা শীতল জায়গায় রাখার ব্যবস্থা করি। এখানে কিন্তু আমিও মাঝে মাঝে বসে থাকি, কারণ এই জায়গাটা অনেক ঠান্ডা। উপরে দেখতে পাচ্ছেন গাছপালা এবং ছায়াযুক্ত স্থান। আর হাঁসকে যদি আপনি স্বস্তি দিতে চান তাহলে এই ছায়াযুক্ত স্থানে আপনাকে রাখতে হবে। অনেক খামারি দেখতে পাই, অনেক খামারির আমি কথা শুনি যে আপু হাঁসের ডিম কমে যাচ্ছে। ডিম কমার কারণ কিছু নেই। হাঁসকে আমি সঠিক খাবার দিচ্ছি এবং হাঁসকে সঠিক মেডিসিন দিচ্ছি, তারপরও কেন ডিম কমছে? এই কারণেও ডিম কমতে পারে। দেখেন যে হাঁসগুলো হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, আপনি হাঁসগুলোকে রোদে ফেলে রেখেছেন, রোদে খাবার দিয়েছেন, পানি দিয়েছেন, এনাফ, অন্য কিছু করতেই হবে না। এই কারণে হাঁস সঠিকভাবে খাবার ডাইজেস্ট করতে পারবে না এবং খাবার যদি সঠিকভাবে ডাইজেস্ট না করতে পারে, হাঁস যদি অস্বস্তিতে ভুগে, অবশ্যই হাঁসের ডিম কমবে। এটা ডিম কমার কারণ। তো এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি যে আনলিমিটেড খাবার দিবেন। এই আনলিমিটেড খাবার দেওয়াকে অনেকে কিন্তু নেগেটিভভাবে দেখে যে আনলিমিটেড খাবার মানে কি, আমরা যদি সারাদিন হাঁসের সামনে খাবার দেই তাহলে তো হাঁস খাবার খাবে না। এটা একেবারেই ভুল ধারণা। দেখেন যে আমি সকালবেলা এখানে খাবার দিয়েছি, তো এই সকালবেলার খাবারটাও হাঁস খেতে পারেনি। কারণ কি? হাঁস অসুস্থতে ভুগছে। তার মানে হাঁস প্রয়োজন অনুসারেই খাবার খায় এবং তাদের স্বস্তির ব্যবস্থা আপনি যদি করেন তাহলে তাদের চাহিদা মোতাবেক খাবার খাবে। আর প্রথম 1 থেকে 2 দিন হাঁসের যদি ঘাটতি থাকে, হাঁস আনলিমিটেড খাবার খাবে। তো আমার খামারে আজকে আরও কিছু প্রবলেম আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন যে পানি ফেলে গর্ত করে ফেলেছি, একদিনের ব্যবধানে পানি ফেলে গর্ত করেছি এবং আমি কিন্তু মাত্র আসলাম। আমি আসার পরে এই বিষয়গুলো আমার চোখে পড়লো এবং এই বিষয়গুলো চোখে পড়ার পরে আমি যদি এটা রেখে দেই অল টাইম, তাহলে এই গর্ততে যে পানি হয়েছে, যে কাদা হয়েছে, এইটাই হাঁস খাবে। আর এইটা হাঁস খাওয়ার পরে হাঁসের পেটে অজীর্ণ হবে। অজীর্ণর ফলে আস্তে আস্তে হাঁস খাওয়া বন্ধ করে দিবে। আর খাওয়া যখন বন্ধ করে দিবে তখন ডিম পাড়া যদি হাঁস হয়, অবশ্যই এখান থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আমি যদি হাঁসগুলোকে সুস্থ রাখতে চাই, আমি যদি স্বাভাবিকভাবে খামারটা মেনটেন করতে চাই, তাহলে এই ছোট ছোট বিষয়গুলোকে আমাকে গুরুত্ব দিতে হবে। যেমন হাউজের পানি নষ্ট হয়ে গেছে, হাউজের পানি গরম হয়ে গেছে, পানি অপসারণ করে হাউসটা পরিষ্কার করতে হবে, দেন আবার পানি দিতে হবে। এই যে গর্ত হয়ে গেছে, এই গর্তের পানি কিংবা নোংরা যেন খেতে না পারে, এজন্য এই গর্তটা আমাকে পরিপূর্ণ করে পূরণ করে দিতে হবে। যেখানে আপনি খাবার দেন, মাটিতেই খাবার দেন। আমরা দেখেন যে বস্তার উপরে কিন্তু খাবার দিয়েছে, তারপরও মাটিতে পড়েছে। এই বস্তাটা দেওয়ার কারণ কি? খাবার আসলে হাঁসের অভ্যাস যে যেটা খাবার খাবে আশেপাশে ছিটিয়ে দিবে কিংবা ঠোঁট দিয়ে একটু লাড়াচাড়া করবে। এই খাবারটা যখন বস্তাতে পড়ে, বস্তা থেকে আপনি ইচ্ছা করলে কিন্তু তুলে আবার পাত্রতে দিতে পারেন এবং এখান থেকে হাঁস ঠুকরিয়ে খেতে পারে। আর যখন আপনি মাটিতে দিবেন, সেই মাটি যদি কোনোভাবে ভিজে যায় কিংবা মাটিতে কিন্তু গন্ধ সৃষ্টি হবে। তো যাই হোক, এজন্য আমি বস্তা দিই, আপনারাও বস্তা দিবেন। আর গরমে হাঁসগুলোকে আপনি যদি সুস্থ রাখতে চান, অবশ্যই ঘরের ভিতরে খোলামেলা হাওয়া, বাতাস, আলো, বাতাস এগুলোর ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে অবশ্যই বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করতে হবে। হাঁসের ঘর প্রতিদিন পরিষ্কার রাখতে হবে। আর আপনি যদি ডিম পাড়া হাঁস পালন করতে চান বদ্ধ অবস্থা, অবশ্যই 1.5 থেকে মিনিমাম 1.5 স্কোয়ার ফিট এবং 2 স্কোয়ার ফিট জায়গা রাখতে হবে। আপনি যদি দিনের বেলা হাঁসগুলোকে বাহিরে বের করেন এবং শুধুমাত্র রাত্রের বেলা যদি হাঁসগুলোকে ঘরে রাখেন। অনেক খামারি আছে যারা প্রতিনিয়ত ভুল করে যাচ্ছে।
আমরা একদিকে দেখতে গিয়ে অন্যদিকে ভুল করে ফেলছি। একদিকে দেখতে গিয়ে অন্যদিকে ভুল করছি কেন বললাম একটু বুঝিয়ে বলি। দেখেন যে আমার হাঁসগুলো ডিমের জন্য পালন করছি, কোনোভাবে ডিম আসছে না, ডিম আসতে একটু ব্যাহত হচ্ছে, ডিম আসতে একটু বিলম্বিত হচ্ছে, যার কারণে ডিম নেওয়ার জন্য আমি প্রয়োজনীয় মেডিসিনগুলো প্রয়োগে এতটাই উদ্গ্রীব হয়ে পড়েছি যে কোন বেলায় কোন মেডিসিন দিতে হবে, কখন কোন ওয়েদার চলছে, কোন ওয়েদারে কোন মেডিসিন দেওয়া যাবে না সেটার প্রতি আমার লক্ষ্য নাই। আমি গরমের সময় যে মেডিসিন দেওয়া যাবে না সেটা গরমের সময় দিয়ে দিচ্ছি, ঠান্ডার সময় যে মেডিসিন দেওয়া যাবে না আমি ঠান্ডার সময় দিয়ে দিচ্ছি, যার কারণে হাঁস ডিম তো দূরের কথা আরও হাঁস অসুস্থ হয়ে যাচ্ছে। তো মেডিসিনের সঠিক ব্যবহারটাও আপনাকে কিন্তু জানতে হবে। মেডিসিনের সঠিক ব্যবহার আপনি যদি জানেন তবেই আপনি মেডিসিনের সঠিক ব্যবহারটা করতে পারবেন। আর মেডিসিনের সঠিক ব্যবহার আপনি যদি না জানেন, অবশ্যই না জেনে আপনি মেডিসিনের ব্যবহারটা করবেন না। তো আজকে আমি আরও একটা বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যদিও আমি কয়েকটা ভিডিওতে এর সম্পর্কে কিছু কথা বলেছি। আপনারা অনেকে বলছেন যে আপু আপনার হাঁসের তো 3 মাস পার হয়ে গেছে, এখনো ডিম নাই, কিংবা ডিম কি এখন দিবে না, কতদিন পর ডিম দেবে। তো এই ব্যাপারটা আমি ক্লিয়ার যদিও করেছি, আবারও ক্লিয়ার করছি। দেখেন যে আমার হাঁসের বয়স 3 মাস পার হয়ে গেছে, আমি মানলাম, কিন্তু আপনারা এটাও কিন্তু অবগত আছেন যে আমার এখানে মেল ফিমেল 2 জাতের হাঁস আছে, কিংবা 2 লিঙ্গের হাঁসে আছে। তো মেল হাঁস এবং ফিমেল হাঁস আমি একত্রে কিন্তু পালন করি না, কারণ ডিমের জন্য মেলের কোনো প্রয়োজন নাই। আর মেল হাঁসগুলো আমরা কিন্তু ধরে ধরে বিক্রি করছিলাম, যার কারণে আমি ডিমের খাবারটা এখনও দিইনি। আর আমি পার্সোনালি সবাইকে কিন্তু সাজেস্ট করি যে হাঁস থেকে 4 মাসের আগে ডিম নেওয়ার দরকার নাই, কারণ হাঁসের ম্যাচুরিটির ব্যাপার আছে। এবং এই হাঁসগুলো যেহেতু আমি অলমোস্ট 2 বছর রাখবো, তাই একটু দেরিতে আমি যদি ডিম নেই, একটু ম্যাচুরিট করে আমি যদি হাঁসগুলো থেকে ডিম নেই, তাহলে মিনিমাম আমি 2টা বছর ডিম নিতে পারবো। এবং 2টা বছর হাঁসগুলো আসলে সঠিক পার্সেন্টেজে ডিম দিতে পারবে, এটা আমার আশা। আর কেন আমি 2 বছরে নিব, আপনারা জানেন যে আমাদের রংপুরে কিন্তু হাউর নাই, কিংবা খোলামেলা পরিবেশে আমরা হাঁস পালন করতে পারি না, এবং সব সময় আমরা বাচ্চা এনে পালন করতে পারি না, অনেক ব্যয়বহুল। যার কারণে আমি যেহেতু বাচ্চা নিয়ে আসছিলাম, সেই বাচ্চাগুলোকে ছোট থেকে বড় করেছি, এবং আমি চাই যে আমার হাতের যেহেতু এগুলো বাচ্চা, এগুলো মিনিমাম 2 বছর আমার খামারে থাক। আর বিগত দিনে আপনারা দেখেছেন যে 3 বছরের হাঁস থেকেও আমি কিন্তু 86% ডিম উত্তোলন করতে সক্ষম হয়েছিলাম। তো এবার আমি 3 বছর রাখবো না, মিনিমাম 1.5 বছর তো রাখবো। তাই একটু দেরিতে আমি যদি ডিমটা নিই, অবশ্যই আমার জন্য একটা পজিটিভ সাইড। তো আমি আমার খাবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দিচ্ছি, এবং তারা মেসেজ করছে, তারা জানাচ্ছে যে আপু 3 মাস 17 দিনে ডিম আসছে, 3 মাস 15 দিনে, 3 মাস 13 দিনে। হ্যাঁ, তাদের খামারে কেন এত তাড়াতাড়ি ডিম আসলো, কিংবা তাদের খামারে আমি এত তাড়াতাড়ি কেন ডিমের খাবার দিলাম, এই নিয়েও আমি কিন্তু অনেক উত্তর দিয়েছি, অনেক রিপ্লাই করেছি। তো তারা যেহেতু অনেক দূর থেকে খাবার নেয়, 10 দিন 15 দিনের খাবার নেয়, তো 15 দিন পরে যদি খাবার নিত তাহলে 3.5 মাস পার হয়ে যেত তাদের ডিমের জন্য প্রস্তুতি নিতে। তো এজন্যই অনেকে আসলে একটু অগ্রিমভাবে খাবারটা নেয় এবং 3 মাসের আগেই খাবারটা শুরু করে দেয়। আর আপনারা জানেন যে হাঁস যদি সবল শক্তিমান হয়, হাঁসের যদি গ্রোথ ঠিক হয়, এবং আমরা যদি খাবার দেই ডিমের জন্য, 15 দিনের মধ্যে কিন্তু ডিম চলে আসে। আর এটা সঠিক পার্সেন্টেজ মেনটেন করতে অলমোস্ট 4 মাস সময় তো লাগেই। তো এজন্যই তাদের খামারে ডিম আসে, এবং তারা একটু আগেই প্রস্তুতি নেয়, এবং তাদের এই অ্যাবিলিটিটা আছে যে তারা প্রত্যেক 1 বছর পর পর হাঁসটা পরিবর্তন করবে, এবং তাদের আশেপাশে বিল, মাঠ, এই ফ্যাসিলিটিসগুলা তারা কিন্তু পায়, যার কারণে তাদের সঙ্গে আমার বিস্তারিত কথা হয়, এবং এই বিষয়গুলো জানানোর পরেই আমি তাদেরকে ডিমের খাবার দিই, এবং তারা এত আর্লিভাবে ডিমটা উৎপাদন করতে পারে। আর আমার খামারে আরও কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে আমি কিন্তু প্রতিদিন খাবার তৈরি করি আপনাদের জন্য, এবং বিভিন্ন খামারের ওপর বেস করে আমাকে খাবার তৈরি করে দিতে হয়। বাট আমি আমার নিজের খামারের জন্য আলাদা ফর্মুলাতে খাবার তৈরি করতে পারি না। কেন জানেন? এই কথাটা যদি বলি তাহলে অনেকে বিশ্বাস। 8টা বাজে খাবারের অর্ডার ছিল মেবি 12 বস্তা। তো সন্ধ্যার আগে আগে আরও 2 বস্তা খাবারের অর্ডার আসে, এবং তারা কনফার্ম করে যে কোনোভাবেই আজকে খাবারটা দিতে হবে, না হলে তাদের খামারে খাবার শর্ট পড়ে যাবে। তো আমি যে ফর্মুলা আজকে তৈরি করছি, সেই ফর্মুলাতে যে কয় বস্তা খাবার হয় সেই কয় বস্তা আমার অর্ডার ছিল, এবং বাকিটা আমার খামারের জন্য আমি রেখে দিতাম। তো হঠাৎ করে যেহেতু 2 বস্তার অর্ডার আসছে, তো তাদেরকে দিতে গিয়ে দেখেন যে আমার খামারে খাবার কতটুকু আছে,
এই যে এই বালতিতে একটু আছে এবং এই বালতিতে একটু আছে। এই 2 বালতি খাবার আমার প্রায় 2000 হাঁসের জন্য অবশিষ্ট আছে। তো আগামীকাল সকাল হবে, তারপর আবার খাবারের সকল উপাদান অ্যারেঞ্জ করতে হবে, খাবার তৈরি করতে হবে, তারপর আমার খামারে খাবার যাবে। এরকম অসংখ্য বার হয়েছে, অসংখ্য দিন হয়েছে। তো আপনারা যারা রেগুলার খাবার নেন অবশ্যই খাবার শেষ হওয়ার 4 থেকে 5 দিন আগে জানাবেন। আর যারা নতুন খাবার অর্ডার করছেন তারা কাইন্ডলি 10 থেকে 12টার দিকে খাবারটা অর্ডার করবেন প্লিজ। আমাদের ব্যাপারটা একটু বোঝেন। করা না করা আপনাদের ব্যাপার, এই বিষয়গুলো ক্লিয়ার করা এটা আমার দায়িত্ব। তো অনেকেই কিন্তু 10 বস্তা খাবার অর্ডার করেন, অনেকেই 20 বস্তা খাবার অর্ডার করেন, অনেকেই 10 বস্তা খাবার অর্ডার করতে গিয়ে খাবার নিতে গিয়ে 1 বস্তা কমিয়ে ফেলেন। তো এই 1 বস্তা আমি তো আপনার জন্য 10 বস্তা খাবার তৈরি করেছি, আপনি 9 বস্তা খাবার শেষ পর্যন্ত নিতে সক্ষম হলেন, কিংবা 10 বস্তার জায়গায় 9 বস্তা খাবার নিয়ে আর 1 বস্তা খাবার কোথায় যাবে বলতে পারেন? আর 1 বস্তা খাবার অবশ্যই আমার খামারের জন্য আমাকে রেখে দিতে হবে, কারণ ওই 1 বস্তা খাবার আমি অন্য খামারিকে দিতে পারি না। কেন পারি না? তারা কাঙ্ক্ষিত ফলাফল দ্রুত পাওয়ার জন্যই আমার কাছ থেকে খাবার নেয়। ধরে নেন কারো খামারে বডি ওয়েট একেবারেই ফল্ট, তারা কি করবে? এমন খাবার চাইবে কিংবা এমন কাঙ্ক্ষিত ফলাফল সে চাইবে যে 15 দিনের মধ্যে আমার খাবার দিয়ে যেন তাদের বডি ওয়েটটা বৃদ্ধি পায়। তো আমি আপনাকে 10 বস্তা খাবার দিলাম বডি ওয়েট কমানোর জন্য, চর্বি কমানোর জন্য। আমি কি ওই খাবারটা, ওই 1 বস্তা খাবার অন্য একটা খামারিকে দিতে পারি? এতে করে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে, এতে করে আমার দীর্ঘদিনের যে সুনাম সেটা নষ্ট হয়ে যাবে। কোনোভাবেই আমি দীর্ঘদিনের সুনাম, দীর্ঘদিনের রেপুটেশন নষ্ট করতে পারি না, যার ফলে বাধ্য হয়ে সেই 1 বস্তা খাবার আমার খামারে দিতে হয়। এমন অনেক দিন যায়, সপ্তাহে প্রায় 4 থেকে 5 দিন যায় আমার খামারে আমি 3 বেলা খাবার দিতে পারি না। কেন জানেন? অনেকেই আছেন যারা দীর্ঘদিন থেকে আমার হাতে তৈরি খাবার নিচ্ছে এবং তারা কিন্তু প্রথম অবস্থাতে অগ্রিমভাবে আমাকে টাকা পাঠিয়েছিল বিকাশ, নগদ কিংবা অ্যাকাউন্টে। তো এখন যেহেতু ডিমের দাম একটু বেশি, কিন্তু গরমের কারণে সবার কিন্তু ডিমের পার্সেন্টেজ একটু কমা বাড়া করছে এবং প্রতিদিন তারা ডিমও বিক্রি করতে পারে না। তো তারা যদি বলে যে আপু আমাকে 10 বস্তা খাবার পাঠায় দেন, আমি আপনাকে 90% টাকা পে করছি আর 10% টাকা আমি পরে পে করব। আমার কিন্তু বলার উপায় নাই যে ভাই আপনি পুরো টাকাটাই পে করে তারপর আমার কাছ থেকে খাবার নেন, কারণ দীর্ঘদিন থেকে তারা বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে আমাকে অগ্রিম টাকা পাঠিয়েছিল। 1 দিন 2 দিন তারা যদি বলে তাদের বিপদ কিংবা তাদের সমস্যাটা আমাকে বুঝতে হবে, যার কারণে বাধ্য হয়ে তাদেরকে খাবারটা আমাকে দিতে হয়। আমার খামারে খাবার আছে কি নাই এটা কিন্তু আমি কাউকে বলতে পারি না, আমার কোনো আপু নাই, আমার কোনো বলার মাধ্যম নাই। তো এভাবে আসলে সবার খামারের কথা চিন্তা করে সবার খামারে খাবার সঠিকভাবে মেনটেন করতে গিয়ে আমার খামারে আমি 3 বেলা খাবার দিতে পারি না। এমন অনেক হয় যে 4 বস্তা খাবারের টাকা পাঠিয়ে দিল, আমি অবশ্যই যারা বিগত দিন থেকে খাবার নিচ্ছেন তাদের কথাই বলি। তো এমনও অনেক আছে যে 4 বস্তা খাবারের টাকা পাঠিয়ে দিল, 10 বস্তা খাবার চাচ্ছে এবং বলছে যে আপু আপনি খাবারটা পাঠিয়ে দেন, 3 দিন পরে আমি টাকাটা পাঠিয়ে দিব। তো তখন যদি আমি বলি ভাই আপনি 4 বস্তা খাবারে নেন, তখন কিন্তু তারা বলে না আপু 10 বস্তা খাবারেও আমাদের 500 টাকা যাচ্ছে, 4 বস্তা খাবারেও আমাদের 500 টাকা যাচ্ছে, তো 300 টাকা আমাদের লস হয়ে যাচ্ছে। তো তার এই 300 টাকা লসের কথা চিন্তা করতে গিয়ে তাকে 10 বস্তা খাবার দিতে গিয়ে আমার খামারে 1 বেলার খাবার শর্ট পড়ে যায়। তো আপনারা জানেন যে 4 মাস থেকে আমার খামারে কোনো ধরনের ইনকাম নাই, প্রায় 2000 হাঁসকে 4 মাস থেকে খাওয়াতে হচ্ছে। তো প্রতিদিন এই 2000 হাঁসের খরচ কেমন একজন খামারি সেটা বুঝতে পারবে এবং এই খরচটা মেনটেন করতে গিয়ে আমরা আসলে আর্থিকভাবে কতটা বিপর্যয়ে আছি সেটা আসলে বলে বুঝাতে পারবো না। তো আমাদের ব্যাপারটা আসলে আমরা কারো কাছে বলতে পারি না, আমার ব্যাপারটা আমি কারো কাছে একটুও শেয়ার করতে পারি না, কিন্তু সবার ব্যাপার সবার প্রবলেম আমার কাছে শেয়ার করে এবং সবার খামারের কাঙ্ক্ষিত ফলাফল আসলে উপর আল্লাহর রহমত এবং আমার ওসিলাতে হয়তোবা তাদের খামারের কাঙ্ক্ষিত ফলাফলটা আমি একটু হলেও ত্বরান্বিত করতে পারি, একটু হলেও তাদের খামারের কাঙ্ক্ষিত ফলাফল ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। তাই দায়িত্ব, কর্তব্য
এবং ব্যবসার কথা চিন্তা করতে গিয়ে আমার খামারে আমি ঠিকভাবে খাবার দিতে পারি না, আমার খামারে আমি ঠিকভাবে সময় দিতে পারি না। তো সর্বোপরি একটা কথাই বলবো, গরমেও হাঁস পালন করা যায় এবং আপনি যদি সারা বছর হাঁস পালন করতে পারেন তবেই আপনি খামারে লাভবান হতে পারবেন। কারণ কোনো এক সময় আছে যখন আপনাকে বাচ্চা দিয়ে শুরু করতে হবে, কোনো এক সময় আছে যখন ডিমের জন্য পারফেক্ট সময়, ডিমের পার্সেন্টেজ বেশি হয়, ডিমের দাম বেশি হয়। অলমোস্ট আপনাকে বছরে 12 মাস হাঁস পালন করতে হবে এবং সিচুয়েশন বুঝে হাঁসগুলোকে সঠিক চিকিৎসা এবং সঠিক যত্নের মাধ্যমে খামারটা টিকিয়ে রাখতে হবে। আর হাঁস খামার বিষয়ক নিত্য নতুন ভিডিও অবশ্যই আমাদের কর্মজীবন ইউটিউব চ্যানেলে পাবেন এবং বিগত 5 বছর আগে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছিলাম এবং রেগুলার যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো একজন নতুন হাঁস খামারির জন্য। এবং এই ভিডিওগুলো দেখলে কেউ আসলে হাঁস খামার সম্পর্কে ভুল ধারণা নিয়ে বসে থাকবে না, হাঁস খামার সম্পর্কে অবশ্যই সঠিক ধারণা পাবে এবং সঠিক ধারণা পেয়ে অবশ্যই খামারে এগিয়ে যাওয়ার চেষ্টা